ক্যাপিটাল বাজেটিং এর কিছু বেসিক প্রিন্সিপালস আছে যেটা আমরা ফলো করব। ফার্স্ট যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং যখন ডিসিশন আমরা নিব, দ্যাট ডিসিশন হ্যাজ টু বি বেসড অন ক্যাশ ফ্লোজ। ইট শুড নট বি বেসড অন অ্যাকাউন্ট অ্যাক্রুয়াল ইনকাম, অথবা এটা আপনার এক্সপেন্স অথবা অ্যাক্রুয়াল ইনকাম এগুলোর উপরে হবে না। এটা অলওয়েজ হইতে হবে ক্যাশ ফ্লোর বেসিসে, অ্যাকাউন্টিং নেট ইনকামের বেসিসে হবে না। অ্যান্ড দ্যাট ক্যাশ ফ্লো টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, হুইচ মিনস আমি যদি 100 টাকা 1 বছর পরে পাই ভার্সেস 100 টাকা 5 বছর পরে পাই, অবভিয়াসলি 1 বছর পরের 100 টাকার ভ্যালু ইজ মাচ হায়ার দেন 5 বছর পরের 100 টাকার ভ্যালু। সো টাইমিং অফ দ্য ক্যাশ ফ্লো ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যত তাড়াতাড়ি আমি বেশি অ্যামাউন্টের টাকা পাবো, তত আমার প্রেজেন্ট ভ্যালু অফ দ্যাট ক্যাশ ফ্লো উইল বি হায়ার। ক্যাশ ফ্লোটাকে সবসময় আমাদের অপরচুনিটি কস্টের সাথে তুলনা করতে হবে। সো আলটিমেটলি আপনার ক্যাশ ফ্লো গুলোকে আপনি ডিসকাউন্টিং করবেন, ডিসকাউন্টিং করার সময় আপনার অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল দেখবেন। আর অলসো আপনি যখন ক্যাশ ফ্লো গুলোকে ক্যালকুলেট করবেন, আপনি দেখবেন যে এই ক্যাশ ফ্লো আর্ন করতে গিয়ে আপনার যে মেথড, আপনার যে এফোর্টটা দিতে হচ্ছে, ওই এফোর্টটা আপনি অন্য কোথাও দিলে কেমন ক্যাশ ফ্লো আর্ন করতেন, সেই অপরচুনিটি কস্ট অলওয়েজ আমাদেরকে বিবেচনায় আনতে হবে। Focus is always on after tax cash flow, কারণ after tax cash flow it is something that goes to the owners of the company. So ultimately after tax operating cash flow আমরা mainly দেখার চেষ্টা করব। Why we will look into operating cash flow? Because financing cost will be ignored. কেন financing cost will be ignored? এর কারণ হচ্ছে আমরা যে after tax operating cash flow দেখব, ওই cash flowটা belongs to both debt holder and equity holder, এবং সেটাকে আমরা ডিসকাউন্টিং করব 1 প্লাস ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল টু দি পাওয়ার টি সামেশন অফ, এটা করলে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অল দি ক্যাশ ফ্লো পাচ্ছি। সো আমার যে ফাইন্যান্সিং কস্টটা, ডেট হোল্ডারদের যে কস্টটা, ওই কস্টটা অলরেডি বিল্ট ইন হয়ে যাচ্ছে আমার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালে। সো আলটিমেটলি এটা যদি আমি আবার অপারেটিং ক্যাশ ফ্লোতে এখানে আবার বাদ দেই, তাহলে যেটা হবে একই কস্ট দুইবার ইনকর্পোরেট করা হবে, ইট উইল বি ডাবল কাউন্টিং। সে কারণে মাথায় রাখবেন সবসময় ফাইন্যান্সিং কস্ট আমরা ইগনোর করবো। সো উইল ফোকাস অন অপারেটিং ক্যাশ ফ্লো, আফটার ট্যাক্স অপারেটিং ক্যাশ ফ্লো। সো ওই ক্যাশ ফ্লো গুলোকে আমরা ডিসকাউন্টিং করব ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল রিফ্লেক্ট দ্য কস্ট অফ বোথ ডেট হোল্ডার এন্ড ইকুইটি হোল্ডার। সাঙ্ক কস্ট হচ্ছে এমন একটা কস্ট যে কস্টটা আমরা অলরেডি করে ফেলেছি। সো সাঙ্ক কস্টটা আমরা যেহেতু অলরেডি করে ফেলেছি, আমি প্রজেক্টটা নেই অথবা না নেই, আমি চেঞ্জ করতে পারবো না। সো সাঙ্ক কস্ট হ্যাজ টু বি ইগনোরড। সাঙ্ক কস্ট কেমন হতে পারে? ফর এক্সাম্পল, আপনি একটা প্রজেক্ট করবেন, সেটার ভায়াবিলিটিটাকে জাজ করার জন্য আপনি হয়তো একজন কনসালটেন্ট নিয়োগ করেছেন। সো কনসালটেন্ট হয়তো আপনাকে বললো এই প্রজেক্টটা ভালো, এই প্রজেক্টটায় যাওয়া যায়, ভার্সেস এই প্রজেক্টটা ভালো না, এটাতে যাওয়া যাবে না। আপনি এই প্রজেক্টটাতে যান অথবা না যান, আপনার কনসালটেন্টের যে ফি, এটা দিতেই হবে। সো দ্যাট ফি ইজ অলরেডি ইনকার্ড, এবং আপনি প্রজেক্টটাতে যাওয়া ভার্সেস না যাওয়ার সাথে এই কস্টটা আপনি রিকুপ করতে পারছেন না প্রজেক্টটা যদি আপনি ইমপ্লিমেন্ট না করেন। সো যে কস্টটা অলরেডি হয়ে গেছে ক্যানট বি রিকভার্ড, দ্যাট ইজ সাঙ্ক কস্ট, এন্ড সাঙ্ক কস্ট হ্যাজ টু বি ইগনোরড। সাঙ্ক কস্ট ক্যাপিটাল বাজেটিং প্রসেসে আপনার কনসিডার করা যাবে না। যে জিনিসটা আপনাকে কনসিডার করতে হবে সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লোস। লাইক আপনি একটা পুরোনো মেশিন ইউজ করতেন, পুরোনো মেশিন থেকে আপনার ধরেন বছরে আপনার হচ্ছে 5 মিলিয়ন টাকা রেভিনিউ জেনারেট হতো। এখন আপনি নতুন মেশিন ইউজ করার ফলে আপনার হয়তো 15 মিলিয়ন রেভিনিউ জেনারেট হবে। আপনার কিন্তু ক্যাশ ফ্লো চিন্তা করতে হবে ইনক্রিমেন্টাল যে 10 মিলিয়ন আপনি রেভিনিউ জেনারেট করছেন সেইটা কম্পেয়ার টু আপনার যে ইনক্রিমেন্টাল কস্ট হচ্ছে সেইটা। সো ক্যাশ ফ্লো অলওয়েজ অন অ্যান ইনক্রিমেন্টাল বেসিসে চিন্তা করতে হবে। সো ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো মানে হচ্ছে ক্যাশ ফ্লো উইথ আ ডিসিশন মাইনাস ক্যাশ ফ্লো উইদাউট আ ডিসিশন। আমি যদি নতুন ডিসিশনটা না নিতাম, তাহলে যে ক্যাশ ফ্লো আসতো, নতুন ডিসিশনটা নিলে যে ক্যাশ ফ্লো আসবে, এটা ডিফারেন্সটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো। এবং ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো ইজ সামথিং যেটা আমাকে কনসিডার করতে হবে। অলসো আমি যদি কোনো ক্যাপিটাল বাজেটিং প্রসেসে যাই, প্রজেক্টে যাই, সেই প্রজেক্টে কোনো এক্সটার্নালিটি থাকলে সেটা আমাকে কনসিডার করতে হবে। এক্সটার্নালিটি মানে হচ্ছে এটা কোনো বেনিফিট হতে পারে, পজিটিভ বেনিফিটটাকে আমরা বলি পজিটিভ এক্সটার্নালিটি, এন্ড নেগেটিভটাকে আমরা বলি নেগেটিভ এক্সটার্নালিটি। সো এনি পজিটিভ অথবা নেগেটিভ এক্সটার্নালিটি যদি থাকে, সেটা কনসিডার করতে হবে। ওয়ান অফ দ্য টাইপস অফ এক্সটার্নালিটি, একটা এক্সাম্পল যদি আমরা দিই, সেটা হচ্ছে ক্যানিবালাইজেশন। ক্যানিবালাইজেশন মানে হচ্ছে আপনার ফর এক্সাম্পল এটা ইট টেকস অ্যাওয়ে অফ ইউর এক্সিস্টিং কোম্পানির প্রোডাক্ট অথবা সার্ভিসকে নিয়ে ফেলছে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর আ টোব্যাকো কোম্পানি, আপনি চিন্তা করলেন যে কালকে থেকে আমরা ই সিগারেট প্রডিউস করব। সো আপনি যদি ই সিগারেট প্রডিউস করেন, আপনার অলরেডি এক্সিস্টিং যারা স্মোকার আছে, যারা হচ্ছে আপনার নর্মাল যে সিগারেট গুলো ইউজ করছে, সো ই সিগারেট লঞ্চ করার ফলে দেখা গেল কিছু এক্সিস্টিং কাস্টমার, তারা যে রেগুলার সিগারেট গুলো স্মোক করে, ওইটা রেখে ই সিগারেটে কনভার্ট হলো।
তাতে কি হলো, তাতে আপনার এক্সিস্টিং একটা প্রোডাক্টের রেভিনিউ কমে গেল, আরেকটা প্রোডাক্টের রেভিনিউ বাড়লো। তো এই যে একটা প্রোডাক্টের রেভিনিউ নতুন একটা প্রজেক্ট আপনাকে খেয়ে ফেলছে, সেটাকে আপনার কনসিডার করতে হবে। সো হুইচ মিনস ক্যানিবালাইজেশন হলে দ্যাট হ্যাজ টু বি অ্যাকাউন্টেড ফর। এছাড়া ক্যানিবালাইজেশন ছাড়াও এনি আদার এনি এক্সটার্নালিটিস যদি থাকে, সেটাকে আমার ক্যাপিটাল বাজেটিং প্রসেসে আমাকে কনসিডার করতে হবে।